নমস্কার। আজকে আমি এলাম এখানে অনুষ্ঠানে কোচবিহাটাতে, এবং আপনি এখানের সাথে দীর্ঘ বছর যুক্ত, সাথী প্রশাসনে রয়েছে। তো আজকে আপনার কাছে এসে আপনার সাথে কথা বলতে পেরে খুব ভালো লাগছে এবং আনন্দিত। তো আমি প্রথমেই একটু আপনার পরিচয়টা দিতে বলবো আপনাকে। আমি ভূমি সংস্কার দপ্তরে দীর্ঘদিন কাজ করে তারপরে প্রমোশন পেয়েছি। প্রমোশন পেয়ে আমি সাধারণ প্রশাসন, যেটাকে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বলে, সেখানে প্রথমে বিডিও হয়েছিলাম এবং বিডিও খুব অল্পদিন বিডিও থাকার পরে আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর হিসেবে বিভিন্ন জেলায়, পুরুলিয়া জেলা, তারপর দার্জিলিং জেলায় কাজ করেছি। এখন গত 2 মাস হয়ে গেছে পশ্চিম মেদিনীপুর জেলায় জেলা শাসকের দপ্তরে আমি কাজ করি এবং সেখানে যে মহকুমা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কোর্ট রয়েছে, সেই কোর্টে আমি বিচারক হিসেবে কাজ করি। আমি লক্ষ্য করেছি আমার নাম মৃদুল শ্রীমানি, আমার পৈতৃক বাড়ি বরানগরে এবং কাজের সূত্রে এখন আমি পশ্চিম মেদিনীপুর জেলায় মেদিনীপুর শহরে আমি থাকি। আমি কাজের সূত্রে লক্ষ্য করেছি যে আমাদের দেশ একটা গণতান্ত্রিক দেশ এবং আমাদের চারপাশে যে দেশগুলো আছে, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, এই সমস্ত দেশগুলো এবং আফগানিস্তান, এদের চাইতে আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি অনেক শান্ত এবং অনেক গণতান্ত্রিক। তথাপি আমাদের এই ভারতের কাছে আমার অনেক দাবি রয়েছে, প্রশাসনের মানুষ হিসেবেই দাবি রয়েছে। আমি দেখতে পাই যে এখনও সাধারণ মানুষ অনেক জিনিস, অনেক অধিকার পায় না। এটা ভূমি দপ্তর থেকেই আমি দেখে আসছি যে মানুষ কাগজপত্র ঠিকমতো পেত না এবং কাগজপত্র পেতে গিয়ে সাধারণ মানুষের অভিযোগ ছিল যে এক শ্রেণীর কর্মচারী বলুন বা দালাল বলুন, তাদেরকে পয়সা দিতে হতো। তারপরে আমরা দেখতে পেলাম যে তথ্য জানার অধিকার এসে গেল এবং তথ্য জানার অধিকার আইনে কিন্তু একটা স্বচ্ছতার সাথে কাগজপত্র পাওয়ার আইনগত অধিকার এটা এলো। আমাদের দেশ অনেকদিন আগে থেকেই, আমার একেবারে ছোটোবেলা থেকে 1976 সাল থেকে সেকুলার এবং সমাজতান্ত্রিক ধাঁচের এই শব্দটা থাকা সত্ত্বেও পরে পরে আমাদের মানবাধিকার কমিশন, মহিলা কমিশন, এই সমস্ত কমিশনগুলো আনতে হয়েছে এবং পরে তথ্য কমিশনের বিষয়গুলো এসেছে। কিন্তু আমি দেখেছি যে আমাদের দেশের একটা দীর্ঘদিনের অজ্ঞতা, বিজ্ঞানমুখীলতার অভাব, ডকুমেন্টেশন করার একটা প্রবণতার অভাব এবং সব যেন পরজীবনের দিকে তাকিয়ে আছে, এরকম একটা বিষয় থেকে ভীষণভাবে একটা মানব বিরোধী, জীবন বিরোধী আমি বলবো এগুলো ছিল। ভূমি দপ্তরে থাকতে গিয়ে আমি দেখেছি যে মেয়েদেরকে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করার নানাভাবে চেষ্টা হতো। যদিও আইন এসেছে, অনেকদিন আগেই আইন এসেছে যে বাবার সম্পত্তিতে হিন্দুদের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে, পুত্র সন্তান এবং কন্যা সন্তানের সমান অধিকার, এটা এসেছে। মুসলমানদের মধ্যে এখনও অবধি নেই, কিন্তু অনেক আগে মুসলমানরা তবু একটু প্রগতিশীল ছিল, সেখানে মেয়েদের একটা লিগাল রাইট ছিল। আমাদের এটা এসেছে 1956 সালের সময় থেকে, যে তখন মানে আমাদের দেশ শিশু রাষ্ট্র, 47-এ দেশ স্বাধীন হয়েছে, সুতরাং 56 সালে শিশু রাষ্ট্রই বলা যায়, তখন থেকে আইন হয়েছে। তথাপি বাবার সম্পত্তিতে মেয়েদের যে অধিকার, এটা যদি খুব স্পষ্ট হতো তাহলে পণপ্রথাকে অনেক আটকানো যেত এবং বাল্যবিবাহকে আটকানো যেত। সেইটি জনমানুষের শিকড় ছড়াতে পারেনি বলে আজকে আমাদের পশ্চিমবাংলার যে বিরাট একটা অভিশাপ, যে নাবালিকা বিবাহ, এবং শুধু নাবালিকা বিবাহ না, নাবালিকা অন্তঃসত্ত্বা হওয়া, বিভিন্ন জায়গায় বিডিওরা এটার বিরুদ্ধে চেষ্টা করছেন,
কিন্তু সাধারণ মানুষ যদি নিজের থেকে সংস্কৃতিগতভাবে সচেতন না হয় যে আমার কন্যা সন্তান আমার কাছে সমান, তাকে আমি সমান পুষ্টি দেব এবং তাকে আমি সমানভাবে লেখাপড়ার সুযোগ দেব, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং বড় হলে নিজের মনের মতো মানুষের সাথে সংসার করা অথবা না করা, সন্তান গ্রহণ করা অথবা না গ্রহণ করা, নিজের জীবনকে নিজের মতো করে চালানো, এই যে যেটাকে আমি সেকুলার জীবন বলবো, সেইটি কিন্তু আমাদের দেশে প্রতিষ্ঠা হয়নি। প্রতিষ্ঠা হয়নি বলেই আজকে কিন্তু একটা মেয়ে সে কাজ ঠিকমতো পাচ্ছে না অথবা পরিবারের ভেতরে পরিশ্রম করেও সে তার হাত খরচ পাচ্ছে না, তাই জন্য তাকে একটা ভাতা মিলে দিতে হচ্ছে। এই যে বাস্তবতাটা, এটা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার এত লোক তার একটা স্বীকৃতি যে আমার দেশের মেয়েরা, মায়েরা, বোনেরা তারা কিন্তু পায় না। বাড়িতে কাজ করে, রান্না করে, বাসন মাজে, কাপড় ধোয়, বড়দের দেখাশোনা করে, ছোট বাচ্চাকে দুধ খাওয়ায়, ছোট বাচ্চাকে পড়ায়, সমস্ত কিছু সামলানোর পরেও সে নাকি কিছু করে না। এই গোটা জিনিসটা এসেছে পৈতৃক সম্পত্তিতে, তার সম্পত্তির যে অধিকারের সামাজিক প্রতিষ্ঠা, এটা যদি থাকতো তাহলে একটা ছেলে তো কখনো ওরকম হয় না, সে সব কিছু করবে অথচ বলবে ও কিছু করে না, তার মানে নগদ টাকাটি আনে না। এই যেটা দিতে হচ্ছে। অথবা কন্যাশ্রী, আমার কন্যা সন্তান জন্মেছে, আমি তাকে সচেতনভাবে পৃথিবীতে এনেছি, অতএব তার সমস্ত ধরনের সুরক্ষার দায়িত্ব আমার রয়েছে। তাকে লেখাপড়া করানো, খেলাধুলার সুযোগ দেওয়া এবং প্রয়োজন মতো যেটুকু তার সম্ভব লেখাপড়ার পরে তার একটা স্বনির্ভরতা, এইটি যদি হতো তাহলে কিন্তু কন্যাশ্রী আলাদা করে দিতে হতো না। এবং আমি দেখেছি আমার দৈনন্দিন জীবনের অভিজ্ঞতায় আমি দেখেছি যে কন্যাশ্রী যখন কন্যাশ্রী 2 1,25,000 টাকা পায়, সেটা কিন্তু তারা বিয়ের জন্যই রেখে দেয়। আমি এটা দেখেছি। অনেক মেয়ে কিন্তু উচ্চশিক্ষার জন্য যায় না এবং বাড়ি থেকে তাদেরকে অনেক সময় প্রেশার ক্রিয়েট করা হয় বা অনেক সময় এমনভাবে মানসিকতা তৈরি করে দেওয়া হয় তারা বাড়িতে ঘর দোর তৈরির জন্য সেই টাকাটা দিয়ে দেয়। আমি যখন তাকে বলি যে তোমাকে তো সরকার দিয়েছে এই টাকাটা পড়াশোনা করার জন্য, তুমি এটা কেন করলে, তারা বলে যে বাড়িটাও তো দরকার, এইভাবে তারা বলে। সুতরাং আমাদের দেশেতে এই সচেতনতাটা আমি দেখেছি সরকারি কর্মচারী হিসেবে আসেনি। আরও অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে আমি যখন তথ্য জানার অধিকার আইন নিয়ে জুনিয়র সহকর্মীদেরকে ক্লাস করিয়েছি, বলেছি, কোনো সেমিনার করেছি, সেখানে আমি দেখেছি ছোট ছোট পদে থাকা সরকারি যে কর্মচারী, ছোট ছোট আধিকারিক যারা, মানে ছোট তুলনায় সামান্য আধিকারিক, তারা কিন্তু তথ্য দিতে না পারলে, সাধারণ মানুষকে তথ্যের অধিকার থেকে দূরে সরিয়ে রাখতে পারলে তারা একটা অদ্ভুত আত্মপ্রসাদ লাভ করে। এইটি দেখে আমি আতঙ্কিত যে খুব সাধারণ ঘরের ছেলেমেয়েরাও যদি চাকরি পেয়ে যায় তখন সে নিজেকে একটা অন্যরকম কিছু ভাবতে শুরু করে এবং মানুষ হিসেবে যে কোনো মানুষের একটা গণতান্ত্রিক দেশের অফিসে যে তার যে অ্যাক্সেস আছে, তার যে অধিকার আছে, সেইটি তারা দিতে চায় না। এমনকি যদি একটা দরখাস্ত দিতে যাওয়া হয় সেখানেও ঠিকমতো রসিদ করে দিতে চাওয়া হয় না, বলা হয় হেড অফ দ্য অফিস নেই, কোনো মতে যদি সইটা করলো সিলটা দিতে চায় না বা ডায়েরি নাম্বারটা দিতে চায় না। এটা আমরা থানাতেও দেখতে পাচ্ছি। থানাতে যারা ওই ডিউটি অফিসারের কাজ করে তারা হচ্ছে সাধারণ অফিসার, সাব ইন্সপেক্টর লেভেলের লোক, সাধারণ ঘরের লোকই ওই পদে যায়, অসাধারণ লোকেরা ওইখানে যায় না। তারাও আমি দেখেছি যে থানায় যদি সাধারণ মানুষ যায় তাকে ডায়েরিটা নাম্বারটা ঠিকমতো দিতে চায় না বা তাকে সহযোগিতা করা। সাধারণ মানুষ তো আইনের সব কিছু জানে না, অপরাধের শ্রেণী বিচারগুলো জানে না, তাকে যে একটু গাইড করা, এই জিনিসটা তারা কিন্তু করেন না। তো আমি দেখেছি সব দিক দিয়ে আমাদের দেশ গণতান্ত্রিক লেভেলগুলো যেন সাঁটানো আছে,
কিন্তু ভিতরে গণতন্ত্রের ভীষণ অভাব, যে কারণে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের অর্ডার অবমাননা করার একটা প্রবণতা খুব ওপর তল থেকে বারে বারে দেখা যাচ্ছে। এই গোটা জিনিসটা একটা অগণতান্ত্রিকতা, একটা মানব বিরোধিতার একটা বহিঃপ্রকাশ বলে আমি মনে করছি। এই জিনিসটা থেকেই আমি অনেকগুলো বই লিখেছি। আমার প্রথম বই জমি জরিপ, সেখানে নিজের জমিটা নিজে কীভাবে বুঝে নেবেন। আপনার বাবা হয়তো, আপনি মহিলা বলে আপনাকে জমির কোনো কিছুই জানিয়ে যায়নি, তারপরে কোনো একদিন হঠাৎ তিনি মারা গেলেন, তিনি আর জানাতেই পারলেন না। আপনি হয়তো শুনেছেন বীরভূমের কোনো একটা জায়গায় আপনার জমি আছে, কিন্তু সেই জমি কী করে আপনি খুঁজে পাবেন, কী করে আপনি সেই জমির কাগজপত্র পাবেন এবং সেই জমিটা নিজের দখলে এনে তাই দিয়ে কী করে নিজের পায়ের তলার মাটিটা শক্ত করবেন একটি মহিলা, সেই সমস্তগুলো আমি এখানে লিখেছি। এছাড়া লিখেছি মেয়েদের আইন। আমাদের দেশে আমাদের যারা রাজনীতি করে যারা মন্ত্রী হয়েছেন তারা পর্যন্ত, মন্ত্রী, এমএলএ, এমপি, এরা ধর্ষণের ঘটনা ঘটলে বলে ও কেন, মেয়েটা কেন রাত্রিবেলা বেরিয়েছিল। তারা কখনো বলেন না ছেলেটারই বা রাত্রে বেরোনোর কী দরকার ছিল, দুজনেই নিজের নিজের ঘরে থাকতে পারতো, এরকমভাবে তারা বলেন না। আধুনিক যে জুরিসপ্রুডেন্স, আন্তর্জাতিক জুরিসপ্রুডেন্সে বলছে ধর্ষণের ক্ষেত্রে ধর্ষিতা মেয়ে ঘটনার মাত্র একজন সাক্ষী, এই জায়গাটায় পৌঁছাতে ভারতের আইনের অনেক সময় লেগেছে। ভারতের আইন এক সময় ধর্ষিতা মেয়েকে ধর্ষণের প্ররোচনা দাত্রী বলতো। আমরা সেই দেখতে পাচ্ছি রামের সময় সেই যে সীতাকে দোষ দেওয়া হয়েছিল, সীতাকে ধরে নিয়ে চলে গেছে, এক্ষেত্রে সীতার দোষ কতটা? এবং দেখা গেল যে সীতাকে আত্মহত্যার প্ররোচনা, আমি আত্মহত্যার প্ররোচনাই ওটাকে বলবো, কেননা ওই রকম আগুনে ঝাঁপ দেওয়া বা বসুন্ধরা এসে তাকে কোলে করে নিয়ে গেলেন, এগুলো আমি মানি না, আত্মহত্যার প্ররোচনা বলেই আমি বলছি। তো এই জিনিসটা পড়ানো হলো, তার মানে হচ্ছে নারী জীবনের প্রতি যে সম্মান থাকা উচিত ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। সেটাই আমরা দেখতে পাচ্ছি যেন আমাদের দেশের যে রাষ্ট্রপতি, তাকেও যেন সম্মান জানানোর ক্ষেত্রে আমাদের কোথায় কুণ্ঠা থেকে যাচ্ছে। আমি এরকম দেখতে পেয়েছি যে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বসে আছেন, রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছেন, এরকম একটা ছবি বাজারে বেরিয়ে পড়লো। এরকম একটা ছবি বেরোলো কী করে? এটা তো বেরোতে পারা উচিত ছিল না। এবং আমি দেখলাম যে হয়তো রাষ্ট্রপতি কোনো একটা রাজ্যে এসেছেন, সেই রাজ্যের যিনি প্রধান বা রাজ্যের যিনি প্রধান কর্মচারী, তাকে সম্মান জানাতে গেলেন না। এতে জিনিসটা যেটা হচ্ছে সেটা আমাদের গোটা সাংবিধানিক ব্যবস্থা, এটা যেন একটা বিপর্যস্ত হয়ে যাচ্ছে বলে আমি ভীষণ ভেতরে ভেতরে ভীষণ আশঙ্কিত। এবং এই যে আজকে যুদ্ধে ইরানে অনেক শিশু কন্যা মারা গেছে, স্কুলের মেয়েরা মারা গেছে, সেখানে প্রতিবাদ করলে অনেকে বলছে হ্যাঁ কেন অমুক সময় অমুক জায়গাটা হয়েছিল, তখন তুমি প্রতিবাদ তো করোনি। তার মানে হচ্ছে যে তুমি আজকে যদি প্রতিবাদ করতে চাও তাহলে তোমাকে দেখাতে হবে আগে অমুক ঘটনাটা তুমি প্রতিবাদ করেছো। এই যে একটা প্রবণতা, আমি ভীষণ ভয় পাচ্ছি আমাদের দেশে একটা ফ্যাসিবাদী সংগঠন যেন মাথা তুলছে, তার নানা জায়গায় নানা রকম চেহারা, এবং মূল চেহারাটা হচ্ছে নারী বিরোধী। এই কারণেই ধর্ষণ এত বাড়ছে। আমি এই কারণেই বইগুলো লিখেছি এবং এই ধরনের বই আমি আরও লিখব। একদম খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আমরা অনেকটা সমৃদ্ধ হলাম। আর এটা একদমই সত্যি, আজকেও এই নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবসের মধ্যে আপনার সাথে আমার এই সাক্ষাৎকারটি, এবং জানতে পারলাম যে বইগুলোর মধ্যে কতটা ইনফরমেশন রয়েছে যেটা আমাদের জন্য কতটা উপযোগী নারীদের জন্য। এবং এই যে পরিবারের মধ্যে যে একটা রাজনীতি শুরু হচ্ছে, ছেলেদের ক্ষেত্রে একরকম, মেয়েদের ক্ষেত্রে একরকম, আপনার মতাদর্শে বা দৃষ্টিতে সেটা আপনি বলছেন জমিকে কেন্দ্র করে, মানে তাকে যখন শুরুটা ওখান থেকে করেছিলাম, তারপরে আরো অনেকগুলো বিষয় আমি করেছি। আচ্ছা, কিন্তু গোড়াটা আমার ওইখানে। মানে একটি মেয়ে যদি দেখা যায় যে তার বাবা মা জীবিত থাকা অবস্থাতে তিনি তার কি জমি আছে তিনি জানেন না বা ডিপ্রাইভ, সে তার জমিটাকে কিভাবে উদ্ধার করবে, সেই সমস্ত কিছু নিয়মাবলী নীতি সব আপনার সেই বইটির মধ্যে রয়েছে। আচ্ছা, এটা যে কোনো পুরুষও পারবে, কিন্তু তার সাথে একজন মহিলাও পারবে, কেননা মেয়েরাই বেশি বঞ্চিত হয়। আমি দেখেছি যে ছেলেরা এসে বলেছে বোনের তো বিয়ে দেওয়ার সময় খরচ করা হয়েছে, তখন আমি বলেছি তাতে কিছু এসে যায় না, আপনার বোনের কিন্তু
সম্পত্তির অধিকার রয়েছে। তখন তারা বলেছে একটা সাদা কাগজে নো অবজেকশন লিখে আনলে হয় না। আমি বললাম না, সম্পত্তি দিতে গেলে দলিল করেই দিতে হবে। আপনার বোন যদি ভালোবেসে আপনাকে দেয় ইটস ওকে, কিন্তু আপনি জোর করে নিতে পারবেন না। আচ্ছা, তার মানে প্রশাসনের থেকেও যে সামাজিক দায়বদ্ধতা, যিনি যে পেশাতেই থাকুক না কেন, আমাদের প্রত্যেকেরই একটা সামাজিক দায়বদ্ধতা কোথাও রয়েছে। তো সেই জায়গা থেকে আপনারও কি সেটা মনে হয়েছিল প্রশাসনের থেকে যে আমি এই কাজটি করছি, হয়তো সেটি প্রশাসনের সাথে সমান লাইনে না যেতে পারে? প্রশাসনের কাজই মানুষকে ভালো করে বাঁচতে সুযোগ করা, এটাই প্রশাসনের কাজ, অন্য কোনো কিছুই না। আমি ভারতের সংবিধান লাইন ধরে ধরে তন্ন করে পড়েছি। সেখানে আমাদের সংবিধানের উদ্দেশ্য এবং আদর্শটাই হচ্ছে যে কী করে ভারতের সাধারণ মানুষ, বিশেষ করে মহিলা ও শিশুরা, প্রতিবন্ধীরা, অসহায় মানুষেরা ভালো থাকবে, সেইটা নিশ্চিত করাই ভারতের সংবিধানের কাজ। তাই প্রশাসনের মানুষ হিসেবে আমার মনে হয়েছে যে এই কাজটি করাটাই আমার দায়িত্ব এবং এটাই প্রশাসন। আচ্ছা, এটাই প্রশাসন। এবং সেক্ষেত্রে যদি কখনো কাজ করতে গিয়ে কোনো রকম আপনার কাজের সাথে কি সবসময় সহমত পেয়েছেন প্রশাসনকে? আমার কাজের সঙ্গে সব সময় সহমত পেয়েছি। বিভিন্ন জেলা শাসক বিভিন্ন জেলাতেই আমাকে ট্রেনিং দেওয়ার সুযোগ করে দিয়েছেন এবং অনেকেই আমার বইয়ের মুখবন্ধ লিখে দিয়েছেন। আমার যারা উপরওয়ালা মন্ত্রীরা, জেলা পরিষদের মাননীয় কর্মাধ্যক্ষেরা, এরা আমাকে নানানভাবে উৎসাহ দিয়েছেন এবং বই লিখে দিয়েছেন, বইয়ের ভূমিকা লিখে দিয়েছেন। খুব ভালো। কিন্তু আপনি যখন বলছিলেন প্রথমে শুরুর থেকে একটা কথা ছিল যে এই যে ভাতাটা দেওয়া হচ্ছে, সেই সুরক্ষার জন্য এক প্রকারের তাদের হাতে একটা ভাতা দেওয়া হচ্ছে যে এইটার মাধ্যমে তুমি সেইটা করতে পারো। তো এইটার সম্বন্ধে আপনি কি আপনার বইয়ের মধ্যে যেটা আছে আপনি দেখাতে চেয়েছেন বা আপনি যেটা ভাবছেন, কোথাও গিয়ে কি এর সাথে কোনো রকম বিরোধিতা তৈরি হচ্ছে না, নাকি আপনি এই সিস্টেমটার বিরোধিতা করছেন, কোনটা? আমি এই যে ভাবনাটা বলে যে মেয়েদের বুদ্ধি কম, মেয়েদের 12 হাত কাপড়ে কাছা হয় না, এই জিনিসটার আমি সামগ্রিকভাবে বিরোধিতা করছি। আচ্ছা, বিরোধিতা করতে গিয়ে ভারতের সংবিধানের আশ্রয়ে আমি কতগুলো কথা বলছি। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনার সাথে পরিচিত হয়ে। আচ্ছা, আরও একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি আজকে তো একটা সাহিত্যের অনুষ্ঠান হচ্ছে, তো এখানের সাথে আপনি দীর্ঘদিন যুক্ত আমি শুনলাম। তো তার সাথে আরেকটি পরিচয় আমি শুনলাম যে আপনি সাহিত্য চর্চা করেন। তো সেই বিষয়টা নিয়ে আমি একটু জানতে চাই। আমি বেশ কতগুলো গল্প লিখেছি এবং সেই গল্পের বইগুলো এবং একটি উপন্যাস বেরিয়েছে। রবীন্দ্রনাথের একটি নাটক আছে রক্তকরবী। সেই নাটকে রবীন্দ্রনাথ দেখাচ্ছেন যে একটি মেয়ে, গ্রামের মেয়ে, সে কীভাবে সমাজ বদলের লড়াইয়ের কথা ভাবছে এবং নেতৃত্ব দিচ্ছে। তো মেয়েটার নাম রবীন্দ্রনাথ প্রথমে অন্যরকম রাখলেও পরে রেখেছেন নন্দিনী। নন্দিনী কথাটা, এই কথাটার অর্থই আমার একটা মেয়ে। তো একটা মেয়ে সমাজ বদলের নেতৃত্ব দেবে একজন পুরুষ হয়ে, রবীন্দ্রনাথ এইভাবে ভাবছেন। এটা কেন? আমি এটা ভাবতে গিয়ে দেখেছি যে রবীন্দ্রনাথের চিন্তার আকাশে সেই সময় এমন অনেক মেয়ের তিনি দেখা পেয়েছিলেন যারা এই সমাজটাকে বদলাতে চাইছিল। এবং তার আগে ফ্রেডারিক এঙ্গেলস তিনি বলেছিলেন যে গরিবদের মধ্যে, শোষিতদের মধ্যে মেয়েরা আরও বেশি শোষিত। এই কথাটাই যেন রবীন্দ্রনাথ অন্যরকমভাবে বুঝে নিয়েছিলেন, গিয়ে সেখানে তিনি দেখিয়েছিলেন। তো আজকেও আমি মনে করি যে প্রতিটা ঘর থেকে যদি এই প্রতিবাদগুলো না হয়, তাহলে আমাদের ওই ভাতাতেই আটকে থাকতে হবে। আমাদের মনের মুক্তি, আমাদের সত্যিকারের মুক্তি হবে না। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কি ভাতা দিয়ে কিছুটা হলেও সহযোগিতা করা হচ্ছে না বলছে? ভাতা বা উৎসাহ দেওয়া হচ্ছে না সেটা? একটা এতদিনের গণতন্ত্রে
ভাতা দিতে হচ্ছে এবং এই মানুষগুলোকে এতদিন স্বনির্ভর করা যায়নি, এই স্বীকৃতিটাই হচ্ছে ভাতা। যদি সরকারের এই কাজটা করা হয়ে থাকতো, যে প্রতিটা মানুষ কিছুটা কিছুটা অন্তত স্বাবলম্বন, স্বনির্ভরতা এটা যদি হয়ে থাকতো এবং যারা কাজ করছে তারা যদি কাজের বিনিময়ে উপযুক্ত অর্থ পেত, তাহলে তাদেরকে বলা যেত যে তুমি তোমার মাকে, তোমার স্ত্রীকে, তোমার বোনকে, তোমার মেয়েকে হাত খরচটা দাও, স্যানিটারি ন্যাপকিন কেনার পয়সাটা দাও। এইটা সরকার জোর করে বলতে পারছে না এই কারণে যে সরকার ঠিকমতো মজুরি দিতে কৃপণ, সে দিতে চাইছে না। সেই জন্য তাকে বাহাত দিয়ে এইভাবে ডোল দিতে হচ্ছে, যে ডোল দিয়ে পৃথিবীতে কোনোদিন কোনো সমস্যার সমাধান হয়নি। আচ্ছা, আপনার দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতাতে কি মনে হয় যে এটার জন্য দায়ী কারা, বা এটার কি আদৌ কোনো কোনো সময় সুরাহা হতে পারে আমাদের প্রজন্মের বা আরও ভবিষ্যৎ প্রজন্মে? এটা অবশ্যই সুরাহা হতে পারে, কেননা মানুষ একটা শুধু পেট নিয়ে জন্মায়, মানুষ তার দুটো হাত, দুটো পা এবং একটা মগজ নিয়ে জন্মেছে। প্রতিটা মানুষকে যদি তার মেধার উপযুক্ত করে ট্রেনিং দেওয়া হয়, আমি বলছি না সবাই অ্যালবার্ট আইনস্টাইন হবে, আমি বলছি না, কিন্তু আমি এটুকু জানি যে একটা স্ক্রুড্রাইভার চালানো শিখতে পারে, একটা খড় কাটার মেশিন চালাতে পারে, ছোটোখাটো কাজ কিন্তু প্রত্যেকটা মানুষ করতে পারে। যদি আমাদের দেশের বিজ্ঞানের যে অগ্রগতিটুকু আছে সেটির ফায়দাটা শুধুমাত্র পুঁজিপতির পকেটে না ঢোকে, সেটির সামাজিকীকরণ হয়, যেটা শব্দটা আমাদের সংবিধানে পরিষ্কারভাবে 1976 সালে এসে গেছে, সোশিয়ালিস্টিক প্যাটার্ন। সেই সোশিয়ালিজম বলতে যা বোঝায় সেটাকে সংবিধানে সীমাবদ্ধ না রেখে সমাজে বাস্তবে প্রতিফলন ঘটানো যায়, তাহলে কিন্তু মানুষ নিজের কাজটুকু, নিজের প্রয়োজনটুকু নিজের হাতে জোগাড় করে দিতে পারবে, তাকে ভাতা দিতে হবে না। খুব ভালো ভাবনা চিন্তা আমরা সমৃদ্ধ করলাম, কিন্তু এই কথা প্রসঙ্গে তো আবারও আর একটি কথা আসে যে তাহলে আমাদের যে সমাজতান্ত্রিক সিস্টেমটা, সমাজ, অর্থনীতি, তার সাথে জড়িয়ে আছে রাজনীতি, তাহলে কি সামগ্রিক সিস্টেমটার একটি রেনেসা প্রয়োজন? তা না হলে তো এটা হওয়াটা তো। বিবেকানন্দ যখন শিকাগোয় গেলেন, তিনি তো সাধু সন্ন্যাসীর মতো করে অন্যরকমভাবে বলতে পারতেন, কিন্তু এমন একটি কথা বললেন যে কথাটা সবার খুব ভালো লাগলো। হে আমার আমেরিকাবাসী, বলে দাও ভাইরা, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, এই সিস্টার্স কথাটা প্রথমে বলেছিলেন। তো উনি একজন সিস্টারকেই ডেকে আনলেন, নিজের ব্যক্তিত্ব দিয়েই তিনি তাকে জয় করে আনলেন। এইরকম মানুষ কিন্তু আমাদের দেশে ছিল, আমরা দেখেছি। এবং বিবেকানন্দ একরকমভাবে সমাজতন্ত্রের কথা বলেছেন। যে কোনো বড় মানুষই সমাজতন্ত্রের প্রতি আকৃষ্ট হয়েছেন, রবীন্দ্রনাথ পর্যন্ত আকৃষ্ট হয়েছেন বলেই রাশিয়াতে গেছেন এবং সেখানে কিছু ত্রুটিও দেখেছেন। তো এই যে পরবর্তীকালের অনেক নাটকে, মুক্তধারা, রথের রশি, এরকম অনেকগুলোতে তিনি কিন্তু সমাজতন্ত্রের যে মূল ভাবনাটা সেটাকে বলেছেন। এবং এই কারণেই আমাদের দেশে সংবিধানে এই সমাজতান্ত্রিক ভাবনাটা নেওয়া হয়েছে। কিন্তু আমি যখন আম বলি, আমি আমের খোসাটাকে আম বলি না, আমি আটিকে জড়িয়ে ধরে যে শ্বাসটা, সেটাকে আমি আসলে আম বলি। আমি সংবিধানে লিখলাম সমাজতান্ত্রিক আর কাজে দিলাম তার শুধু খোসাটা, তাহলে তো হবে না। আমাকে সমাজতান্ত্রিক কথাটা লিখতে গেলে তার সঙ্গে সঙ্গে বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলতে কী বোঝায় তার চর্চা করতে হবে এবং তা নিয়ে প্রতিনিয়ত গবেষণা করতে হবে, স্কুল লেভেল থেকে সেই নিয়ে শিক্ষা দিতে হবে, নইলে সংবিধানে এসব কথা, বড় বড় কথা লেখার কোনো যুক্তি নেই। ঠিক আছে, আমরা যেভাবে প্রথম থেকে আজকের এই আলোচনাতে ছিলাম, এর মধ্যে থেকে এটাই বোঝা যায় যে কোথাও একটা আমাদের মধ্যে আশা রয়েছে এবং একটা যে সমাজ, রাষ্ট্র, অর্থনীতি যেভাবে চলছে তার মধ্যে থেকে প্রগতিটাকে তুলে নিয়ে আরও বেশি
সেই গবেষণার মধ্যে গিয়ে নিজেদেরকে আলোকিত করার একটি জায়গায় আমরা রয়েছি এবং সেটাই আমাদের করতে হবে। এবং সেখানে ভারতীয় সংবিধান আমার কাছে খুব বড় একটা আলোকবর্তিকা হিসেবে কাজ করে। একদম, সেটা আপনার কাজকর্ম, আপনার লেখা, অবশ্যই আমি সেটিকে একটি গবেষণার বই বলেই আমি মনে করব, কারণ ওটা থেকে অনেকে, আপনি যেমন রিসার্চ করে লিখেছেন তেমন অনেকে ওটা থেকে অনেক সমৃদ্ধ হয়ে তাদের একটা ধারণা তৈরি এবং হয়েছে। সত্যিই তাই হচ্ছে। একজন বিশ্ববিদ্যালয়ের একটি অধ্যাপক ভদ্রমহিলা অরুন্ধতী দাস, তিনি আমাকে একবার এক বইমেলায় বললেন যে আমি জমি কিনেছি। আমি, কেন, আপনি কেন কিনতে গেলেন, তা আপনার কি কাজে লাগবে? বললো, না, এটাতে প্রচুর আরবি ফার্সি জমি সংক্রান্ত ব্যাপারে আপনি অনেক আরবি ফার্সি শব্দগুলোর অর্থ লিখে দিয়েছেন, ওইটা বোঝার জন্য আমার কাজে লেগেছিল। আমার তখন খুব আনন্দ হয়েছিল। আমি জানি যে যে কোনো একটা ভালো কাজ নানা দিক দিয়ে আলোচনা, আমি বিশ্বাস করি। একদম। আর আরও বেশি ভালো লাগলো আপনার পেশাকে আপনি সেটা সমাজে একটা কিছু করার চেষ্টা করেছেন এবং একটা সৃষ্টি করেছেন সৃষ্টির মধ্যে দিয়ে, তার সাথে আপনি সাহিত্যটা এনেছেন, সাহিত্যেও দেখাতে চেয়েছেন সেই প্রশাসন, সেই সমাজ, সেই অর্থনীতি, এই দিকগুলো। এবং এখানে আমি একটা কথা মনে পড়ছে, যেটা একটি অনুষ্ঠানে সেমিনার হিসেবে ছিল, যে গল্প মানে কি শুধু শৌখিন শিল্প সৃষ্টি, নাকি সেটা জীবনকে তুলে ধরা, বাস্তবকে তুলে ধরা? তো সেটার উত্তরও আপনার কথার মধ্যে থেকে আমি আরও একবার খুঁজে পেলাম, যে আপনি যেটা সৃষ্টি করছেন তার মধ্যে একটা সমাজেরই দর্পণ রয়েছে এবং সেটা বর্তমান সমাজের দর্পণ। আর তখনই সৃষ্টিটা কালজয়ী হয় বা সেখান থেকে কিছু আমরা ম্যাটেরিয়াল পাই। খুব ভালো লাগলো স্যার আপনার সাথে কথা বলে, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন এবং সৃজনে থাকবেন। আশা করি আমরা সমৃদ্ধ হলাম, ওনাকে পেয়ে কিছুটা জানতে পারলাম এবং আগামী দিনে আরও অনেক কিছু জানার চেষ্টা রয়েছে, জানবো, আমরা শিখব। আপাতত এইটুকু, ধন্যবাদ।